অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। আপনাকে ধন্যবাদ জানাই এবং দেশের মানুষকে ধন্যবাদ জানাই, যদিও দেশটা আজকে বন্দি জীবনযাপন করছে। গতকাল আমাদের জীবন থেকে স্বাধীনতা দিবস বিদায় নিল, কিন্তু স্বাধীনতা দিবস আমরা স্বাধীন আছি বলে মনে হয়, কারণ স্বাধীনতার মহানায়ক তিনি নাই কোথাও। শারমিন, আপনি জানেন যে ৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু যখন প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ডিক্লার দেয়, তখনও কিন্তু বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনী ঢাকা সহ সারা দেশে গ্রামের পর গ্রাম দাঁড়িয়ে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দাও দাও করে চলছে। পুলিশ লাইনে পুলিশদের হত্যা করছে, ইপিআর এর উপর হামলা করা হয়েছে সেদিন, আজকের বিডিআর। কিন্তু মানুষের কণ্ঠে ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাকিস্তানের হানাদার বাহিনী গুলি করছে, সেই সময় মানুষের বুক পেতে দিয়েছেন মুখের স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কিন্তু আজকে স্বাধীনতার ৫৩ বছর পর যে মুক্তিযোদ্ধা ৩০ লক্ষ লোক জীবন দিয়েছে, যাদের মুখে ছিল জয় বাংলার স্লোগান, সেই জয় বাংলা আজকে নিষিদ্ধ। যাদের মুখে ছিল জয় বঙ্গবন্ধু, সেই জয় বঙ্গবন্ধু আজকে নিষিদ্ধ। স্বাধীনতা একটি শব্দ, এই শব্দের জন্য বাঙালি হাজার বছর ধরে লড়াই করেছেন, স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন কিন্তু কেউ বাস্তবায়ন করতে পারেনি, অনেকেই জীবন দিয়েছে। কিন্তু বাবা আমার আদরের খোকা, যিনি খোকা থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়েছেন, তিনি কিন্তু জীবনের ১ যুগের বেশি পাকিস্তানের কারাগারে নির্যাতিত হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বাঙালিকে ঐক্যবদ্ধ, আপোষ না করে বাঙালিকে ঐক্যবদ্ধ করে সেই স্বাধীনতার শব্দটি বাস্তবায়ন করেছেন। কিন্তু সেই বঙ্গবন্ধু নাই। আমি আজকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩০ লক্ষ শহীদের বিদায়ের তার মাস্টার কামনা করে আপনি যে কথা বলছেন ৫ই আগস্ট। আচ্ছা এস এম কামাল হোসেন, আমি যে কথা বলছি সেই কথাটা আমি আপনার কাছ থেকে শুনবো, কিন্তু আপনি যে প্রেক্ষাপটটা বললেন, কেন আসলে এই অবস্থায় আসলো এই ১৫ বছর আপনাদের শাসনামলে, তখন আসলে এত বেশি বঙ্গবন্ধু চর্চা খুব বেশি বেশি হয়ে গেছে কিনা, বা মুক্তিযুদ্ধের চেতনা, এই বিষয়টা যেটি এখন বলা হচ্ছে যে এই বিষয়গুলোকে আপনাদের আমলে আপনারা একদম কোট আনকোট পচিয়ে ফেলেছেন বলে বলা হচ্ছে, মানে খুব বারবারন্ত হয়ে গেছে, যার কারণে এখন এটা একটা নেগেটিভ দিকে চলে যাচ্ছে। বিষয়টা কি, এই বিষয়টা কি আপনারা স্বীকার করেন? মানে একদম লেজার লাইট দিয়ে বঙ্গবন্ধু নামছেন, সকল সরকারি অফিস, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার থাকবে, সবকিছুর নাম বঙ্গবন্ধুর নামে হয়ে যাবে। কেউ হয়তো অতিরিক্ত করতে পারে, কিন্তু আমি আপনারা বলি, যারা আজকে এই কথাগুলো বলছে, হ্যাঁ ধরে নিলাম তাদের কথা ঠিক আছে, কিন্তু স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু নাই, স্বাধীনতা দিবসে জয় বাংলা নাই। স্বাধীনতা দিবসে জয় বাংলার স্লোগান দিলে পুলিশ তাকে পিটাবে, ধরে নিয়ে যাবে। পাকিস্তান হানাদার বাহিনী স্বাধীনতা ২৬শে মার্চ যেভাবে জয় বাংলার শব্দ শুনলেই, আওয়াজ শুনলেই তারা গুলি করতো, মানুষকে হত্যা করত, বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিত। আজকে সেই জয় বাংলার স্লোগান শুনলেই আপনি পুলিশ দিয়ে পিটাবেন। আপনি আমার বোন মানে কোর্টের বারান্দা জয় বাংলার স্লোগান দিছে, তাকে আপনি বেল দেবেন না, জামিন দেবেন না, জয় বাংলার স্লোগান দেওয়ার অপরাধে। তাহলে আমি কি ধরে নেব যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা বাংলাদেশের লোক না, তারা পাকিস্তানের লোক? আমি কি এটা বলতে পারি না? তারা চিন্তা চেতনায় পাকিস্তানকে বিশ্বাস করে। আমি শারমিন, আপনি যখন প্রশ্ন করলেন, আমি একটা কথা কই, পাকিস্তান হানাদার বাহিনী ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল, কিন্তু ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে আগুন দেয়নি। সেদিন ইতিহাস বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগুন জ্বলছে, মেয়েদের হলগুলোতে আপনার হানাদার বাহিনী হামলা করছে, সারা ঢাকা শহরে দাউ দাউ করে জ্বলছে, কিন্তু ৩২ নম্বরে হামলা করেনি। ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর দীর্ঘদিন জিয়া রহমান ৩২ তালা দিয়ে রেখেছিলেন, জননেত্রী শেখ হাসিনা ঢুকতে পারেনি, কিন্তু ৩২কে গুড়িয়ে দেয়নি। আপনি দেখেন আজকে যারা ৩২-এ হামলা করছে, হামলা করার পর তারা ক্ষমতা নেওয়ার পরে
5ই ফেব্রুয়ারি সেই 32কে বুলডোজার দিয়ে ঘোষণা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইলেন? 32 তো শেখ হাসিনার সম্পদ না, 32 তো শেখ রেহানার সম্পদ না? তারা তো একটু জনগণের কাছে তাদের সম্পদ দিয়ে দিচ্ছেন। উত্তরাধিকার সূত্রে জননেত্রী শেখ হাসিনা 32, শেখ রেহানা 32-এর মালিক হলো, তারা কিন্তু 32 রাখেনি, 32 জনগণের জন্য মুক্ত করেন। 32 হচ্ছে জনগণের। 32-এর দিকে তাকালে বাংলাদেশের ইতিহাসের কথা মনে পড়ে, কারণ এই 32-এই বসে বঙ্গবন্ধু বাঙালির স্বপ্ন বাস্তবায়ন করেছে। এই বিষয়গুলো সমালোচনা করছেন, নিন্দা করছেন, এটি স্পষ্ট। আপনি আপনাদের সেই জায়গাটির কি সমালোচনা করেন যে আপনারা আসলে একটু বাড়াবাড়ি করেছিলেন? আমি তো আপনার অস্বীকার করি, আমি বলতে পারি যে এটা নিয়ে হয়তো আমাদের বাড়াবাড়ি হতে পারে, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর 21 বছর কিন্তু ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলানোর চেষ্টা করা হয়েছে। 7ই মার্চ, ঐতিহাসিক 7ই মার্চ তাকে মুছে ফেলানোর চেষ্টা করা হয়েছিল, জয় বাংলা মুছে ফেলানো, যার ফলে জনগণের রায় নিয়ে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস, সত্যিকার ইতিহাস তুলে ধরার জন্য হয়তো বঙ্গবন্ধুর জীবনী, মুক্তিযুদ্ধের চেতনা, মানুষের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন। হয়তো কিছু কিছু লোক এটা অতিরঞ্জিত করতে পারে না, আমি এটা অস্বীকার করি না, কিন্তু মানুষের কাছে মুক্তিযুদ্ধের চেতনা 21 বছর বঙ্গবন্ধু ছিল না। এই যে অতিরঞ্জিত কিছু কিছু লোক করলো, মানে এগুলো তো আসলে সরকারি টাকায় অনেক অতিরঞ্জিত করার প্রক্রিয়াটা চলেছে, সেগুলো কি আপনাদের তখন চোখে পড়ে নাই? তখন মনে হয় না যে আসলে এগুলো অতিরঞ্জিত হচ্ছে? না, আমি আপনার এই বিষয়ে বলতে চাই যে কিছুটা কিছু অতিরঞ্জিত করেছেই অনেকে, কিছু সুবিধাবাদী আমাদের মানে আনুকূল্য পাওয়ার জন্য কিছু অতিরিক্ত করতে পারে, আমি এটা অস্বীকার করি, কিন্তু এটা থেই নাকি যে এই মুহূর্তে বঙ্গবন্ধু থাকবে না। বাংলাদেশ আপনি বলবেন কিন্তু বঙ্গবন্ধু থাকবে না, আমি তো মনে করি সেই বাংলাদেশ আপনারা বিশ্বাস করেন না। কুইকার ওটস দিয়ে কুইক রেসিপি, এই রমজানে ইফতার ও সেহরি হবে হেলদি এন্ড টেস্টি। জি, নিশ্চয়ই। মানে আপনাদের আনুকূল্য পাওয়ার জন্য কিছু কিছু মানুষ এগুলো করেছে এবং সেই আনুকূল্যটা পেয়েও গেছে, হয়তো প্রসঙ্গক্রমে সেটি আসবে। আমি সেই প্রশ্নটি দেখি যে অবস্থার কি পরিবর্তন হলো? তখন আপনারা আসলে নিষ্ক্রিয় একরকম ছিলেন, একদম নীরব, আপনাদের সাথে যোগাযোগও করা যেত না। এখন আবার আপনারা বেশ পাবলিক অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছেন। পরিবর্তন কি হলো পরিস্থিতি? না, এখন পরিবর্তন কিছু না, আরো ভয়াবহ অবস্থা। আপনি শারমিন, আপনি একটা সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, আপনি কোন মতদর্শে বিশ্বাস করেন কিন্তু আপনার কর্মকাণ্ড দিয়ে কখনো কেউ প্রমাণ করতে পারেনি। বাংলাদেশে সাংবাদিকতার জগতে আমাদের বলা হতো যে আমরা সংবাদপত্র নিয়ন্ত্রণ। আজকে বাংলাদেশের কি অবস্থা? আজকে বাংলাদেশে আমি আপনার বলি যে 600-র উপর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা। আজকে বাংলাদেশে 550 সংবাদ মাধ্যমের অফিস হামলা করা হয়েছে। আওয়ামী লীগের আমলে হয়েছে, আওয়ামী লীগের 600 সংবাদ, 2-1 নামে হয়তো মামলা হইতে পারে তাদের ভুল তথ্য প্রচার করার জন্য, কিন্তু ঢালাও ভাবে এইরকম সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে বাংলাদেশে আপনার 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, বিচার নাই, তদন্ত নাই। 18 জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, প্রেস ক্লাবের সেক্রেটারিকে গ্রেপ্তার, 71 টিভির মোজাম্মেল বাবু আজকে গ্রেপ্তার। 100-র উপরে সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে। 168 জনের প্রেস স্বীকৃতি বাতিল করা হয়েছে। তাহলে বাংলাদেশ কোথায়? বাংলাদেশ আজকে কাদের দেশ? দর্শকদের দেশ। বাংলাদেশ আজকে কাদের দেশ? খুনিদের দেশ। বাংলাদেশে একটা পঙ্গু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেছেন যে কিভাবে আপনার খাবার টেবিলে খাচ্ছে, তাকে পিটানো হচ্ছে। এটা কোন দেশ? হ্যাঁ, বলতে পারেন যে আপনাদের আমলে কিছু, আমাদের আমলে কিছু কিছু বিচার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে। আজকে তো বাংলাদেশে কথা বলার অধিকার নেই, সবেরই বিচার হবে, কোনোটা মানে আনপানিশ থাকবে এরকম কথা তো সরকার বলছে না। আপনি 27 তারিখ ঠিক কয়েকদিন আগে আপনি দেখছেন যুব মহিলা লীগের একটা মেয়ে লাবণীকে কিভাবে পিটিয়েছে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে। জয় বাংলা কি
জয় বাংলা তো বাঙালির চেতনা। জয় বাংলার স্লোগানে যারা পিঠে, আমি তো মনে করি তারা 30 লক্ষ শহীদের আত্মার সাথে বিশ্বাসঘাতকতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাস। আওয়ামী লীগ আপনি বলতে পারেন, আওয়ামী লীগ, হ্যাঁ আমরা ক্ষমতায় ছিলাম চলার পথে, আওয়ামী লীগ যা করেছে কিন্তু কেউ পারেনি। চলার পথে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এই দেশটাকে এক অনুন্নততায় এনেছেন শেখ হাসিনা। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগ এই দেশের মাটি, হ্যাঁ ব্যক্তি আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমার অপরাধ হইতে পারে, কিন্তু আওয়ামী লীগ আর বাংলাদেশের স্বাধীনতা তো এক অভিন্ন। আওয়ামী লীগের এস এম কামাল ভুল করতে পারে, এটা ঠিক আছে, এগুলো আপনি আওয়ামী লীগের উপর আঘাত করবেন, বাংলাদেশের উপর আঘাত করবেন, ব্যক্তি কোনো অপরাধ করলে জাতিসংঘের যে প্রতিবেদন সেখানে একদম সর্বোচ্চ পর্যায়ের দিকে অভিযোগ তোলা হচ্ছে। একদম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা আসলে অথরিটি বা কর্তৃপক্ষ ছিলেন তাদের বিরুদ্ধেই তো অভিযোগ আসছে। মানে জাতিসংঘের প্রতিবেদন আবার এখানেও আছে যে পুলিশ হত্যা হয়েছে, কারা করছে? একটা অন্তঃসত্ত্বা পুলিশ, সে তো বলছে আমি অন্তঃসত্ত্বা, তাকে হত্যা করা হয়েছে, কারা করছে? আপনি তারপরে কতজন পুলিশ হত্যা হয়েছে? আর আমি একটা শারমিন, আমি বলি দেখেন, আমরা আন্দোলন করছি অতীতে, আমরা জিয়া রহমানের বিরুদ্ধে আন্দোলন করছি, এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করছি, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করছি, কিন্তু কোন আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে ছাত্র কর্মীরাই জীবন দিয়েছে। আমি যদি বলি এরশাদ সাহেব রাজশাহীতে শাহজাহান সাহেব জীবন দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাউফন বসুনিয়া সেলিম দেওয়ারা জীবন দিয়েছেন। আপনি এই যে আন্দোলন, সাধারণ ছাত্র যে আন্দোলন ছিল, এই আন্দোলনের পেছনে আমরা বারবার বলছি যে সরকার উৎখাতের আন্দোলন এবং জঙ্গিদের আন্দোলন। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো লাশ হয়েছে? জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে কোনো লাশ হয়েছে? কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো লাশ পড়ছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো লাশ পড়ছে? হ্যাঁ, বাইরে সাধারণ ছাত্র, সাধারণ মানুষ অনেকে জীবন দিয়েছে। এবং আপনার রংপুরের সাইদ, রুদ্র, যারা জীবন দিয়েছে, অবশ্যই সেদিনকে প্রধানমন্ত্রী আপনি দেখেছেন সঙ্গে সঙ্গে বলেছেন আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই, আমরা বিচার বিভাগে তদন্ত করে বিচার করব, আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই, কোনো হত্যাকাণ্ডেই আমরা বিশ্বাস করি না, কোন মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকা যায় না, আমরা এটা বিশ্বাস করি। তারপরে এই দায়িত্ব এফআইআর যখন পুলিশের এফআইআর যখন আসলো, সেখানে দেখা গেল সব বিএনপি জামায়াত সহ অজ্ঞাতনামা অনেকের নাম আসলো, সেই পুলিশের নামটি ছিল না যেই পুলিশকে আমরা গুলি করতে দেখেছি। মানে আমরা কি করে বিশ্বাস করব যে আপনারা আসলে সেটি বিশ্বাস করেন? না না না, আমি আপনারে মনে করি যে দেখেন, আমরা না খারাপ করছি ধরে নিলাম, কিন্তু আমরা খারাপ করছি সবার দৃষ্টিতে। আমরা পুলিশ দিয়ে মামলা দিয়েছি বিএনপি জামাতের বিরুদ্ধে, বিএনপি নেতাদের বিরুদ্ধে, আমরা এটা খারাপ কাজ করছি। তাহলে খারাপের কারণে আমাদের ধরেন পতন হয়েছে, আমি ধরে নিলাম। আপনারা বৈষম্য মুক্ত বাংলাদেশ বানাবেন, তাহলে এখানে কেন বৈষম্য হচ্ছে? আপনি হত্যা করছেন, বিচার মামলা হবে না কেন? এইখানে কেন বৈষম্য? আপনারা তো বৈষম্য মুক্ত বাংলাদেশে। তাহলে এস এম কামাল, আপনি এতটুকু, মানে এই প্রশ্নটা করার আগে আপনি এতটুকু কি মেনে নেন যে আপনাদের এই কাজগুলোর কারণে অপরাধ হয়েছে বা আপনাদের খারাপ কাজ হয়েছে, তার পরিণতিতে যেটা আসছে সেটা আসলে ভালো হচ্ছে না? আমি আপনার যেটা বলছি যে আমরা মনে করি যে আমরা সাধারণ মানুষের উপর কোনো নির্যাতন করিনি। তারপরেও আপনি বলতেছেন যে এই ঘটনা আমি ধরে নিলাম করছে, আপনার কথা অনুযায়ী আমি স্বীকার করে নিলাম, কিন্তু আপনারা কেন করতেছেন? আপনারা একটা ভালো বাংলাদেশ দেবেন, আপনারা একটা সুন্দর বাংলাদেশ দেবেন, আপনারা কোন বাংলাদেশ দিচ্ছেন? পাকিস্তানের বাংলাদেশ, যেখানে গুম খুন হত্যা হচ্ছে। আপনারা তো সেই বাংলাদেশ দিচ্ছেন। আজকে বাংলাদেশের মানুষ রাত্রে রাস্তায় বেরোতে পারে না। আজকে বাংলাদেশের মানুষ বলছেন খুনিদের বাংলাদেশ, ধর্ষকদের বাংলাদেশ, আসিয়ার মতো মেয়েরা ধর্ষিতা। আপনি আজকে মানুষ রাত্রে বাসায় বেরোতে পারে না, শিশু ধর্ষিতা হচ্ছে। তাহলে আপনি কি আমাকে বললেন যে আমি মানে অন্যায় করছি, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিলেন, আর আপনি কি করছেন? মিথ্যা কেন এটা আগে বলেন। আপনাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ কেন? আপনাদের সময় কি গুম খুন আসিয়ার মতো শিশু ধর্ষণের ঘটনা ঘটে নাই? আমি বলি আমাদের সমাজে গুম হয়নি, আমি তাহলে মিথ্যা অভিযোগ বলছেন কেন? না না, আমি বলছি গুম হয়নি, অস্বীকার করি না, কিন্তু আপনি
সেই গুমের কিন্তু সঙ্গে সঙ্গে বিচার হয়েছে। আমি যে ধর্ষণ হয়েছে আপনি জানেন, ফেনীতে ধর্ষণের সঙ্গে সঙ্গে কিন্তু বিচার হয়েছে। কোথায় তনু হত্যার বিচার কোথায় হলো? তনু হত্যার বিচার হয়েছে, তনু হত্যার বিচার হয়েছে, তনু হত্যার বিচার হয়েছে। একটা হত্যার বিচার হয়েছে সেটা সাগর রুনি ছাড়া। তনু হত্যার বিচার হয়েছে, আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ড হয়েছে, যে ছেলে তার হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আপনি কুয়েটের যে হত্যা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং তাদের অনেকের ফাঁস মানে কি মৃত্যুদণ্ড হয়েছে। আপনি সব হত্যাকাণ্ডের কিন্তু বিচার হয়েছে, তনু হত্যাকাণ্ডেরও বিচার হয়েছে। তনু হত্যাকাণ্ড 9 বছর এখনো তদন্ত চলছে। আমি আসলে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে আসলে কি হলো, আমি ভুল বলছি কিনা। এটা হচ্ছে 20 তারিখ, মার্চের 20 তারিখ 2025 সালের খবর বলছে ডয়েচে ভেলে। সেখানে দেখাচ্ছে 9 বছর, তনু হত্যা 9 বছর এখনো তদন্ত চলছে। তনু হত্যার কিন্তু সঙ্গে সঙ্গে বিচার হয়েছিল, বিচার হয়নি, তদন্ত চলছে। আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, এখন কনফার্ম করলাম যে প্রথম আলোর খবর ডয়েচে ভেলে। না, তনু হত্যা না, এটা চট্টগ্রাম, দুঃখিত, এটার বিচার এখন তদন্ত হচ্ছে, ঠিক আছে না, এটা ঠিক আছে। কিন্তু এই 2-3টে ঘটনা ছাড়া আপনি কোন হত্যাকাণ্ডের বিচারে নেই বলেন? একরাম হত্যাকাণ্ড খুব আলোচিত হত্যাকাণ্ড, চট্টগ্রামের কক্সবাজারের একরামুল হত্যাকাণ্ড হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলো, র্যাবের হাতে হত্যাকাণ্ড, যার কারণে যেটাকে ধরে একদম মার্কিনেরা চোখে আঙ্গুল দিয়ে দেখি একটা স্যাংশনের ঘটনা ঘটলো। সেই বিচার আমি কি বলেন, বিচারের পক্ষে তো আদালতের। আপনি কিন্তু যখন ঘটনা ঘটছে তখন কিন্তু সে পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে, ছাড় দেওয়া হয়নি। এবং ওইখানকার হয়েছে, এটাকে কিছুই করা হয় নাই। এস এম কামাল হোসেন, এটা নিয়ে আপনারা আমার স্টুডিওতে এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। না, আমি ঠিক আছে, কিছু হত্যাকাণ্ড তো এটা তদন্তের ব্যাপার। আপনি 3-4টে হত্যাকাণ্ড, কিন্তু আজকে তো গণহত্যা হচ্ছে, যার ফলে কোনো বিচার। তো সরকার বলছে এগুলো তদন্তের ব্যাপার, তদন্ত করে বিচার করবে বলছে। তো একটা আমরা তো বিচার করছি, আর যেটা ঘোষণা দিয়ে আপনি মব জাস্টিসের ঘোষণা দিয়ে আপনি হত্যাকাণ্ড করছেন, হ্যাঁ ওইটা ধরেন র্যাব করছে বা পুলিশ করছে, কিন্তু আপনি তো এখন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, পরীক্ষা দিতে যাচ্ছে, আপনি তাকে পিটাচ্ছেন, হত্যা করছেন, এই তো ছিল না। কিন্তু এরকম আমরা শুনেছি জনাব এস এম কামাল হোসেন। আমি আসলে এই কম্পেয়ারটা করতে চাই না যে আপনাদের আমল হয়েছে তো এখন হচ্ছে এটা ভালো, তা এই কম্পেয়ারিজনে আমি যেতে চাই না। কিন্তু হয়েছে তো, মানে আপনারা সেই দায়টা স্বীকার করে তারপরে কি আপনারা বলবেন যে এখন যা হচ্ছে সেটা আরো খারাপ হচ্ছে, সেই জায়গাটিকে স্বীকার করবেন? কারণ আমরা তো এই স্লোগানটার সাথে পরিচিত, একটা শিবির ধরে জবাই কর, ছাত্রলীগের এই সব স্লোগানের সাথে তো আমরা পরিচিত। এবং শিবির দেখলে মারতে হবে, আবরার তার একটা মানে জলজ্যান্ত প্রমাণ। শিবির বলেন আজকে আমি এটা আমার এইটুকু আমি স্বীকার করতে পারি, আমাদের ভিতরে শিবিরের অনুপ্রবেশকারীরা ঢুকে এই হত্যাকাণ্ডগুলো, যার প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে শিবিরের সভাপতিকে ছাত্রলীগ। আপনি বলতেন এর দায়িত্ব আমার, ঠিক আছে, এই ব্যর্থতা আমার, কিন্তু এরা করছে। আপনি যেটা বলে শিবির ধর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফারুককে পিটিয়ে ম্যানুয়ালে ফেলে রেখেছিলেন, মৃত্যু নিশ্চিত করেছিলেন। আজকে এই ঘটনাগুলো তো ঘটছে। বাংলাদেশের রাজনীতিতে যখন আপনি সাম্প্রদায়িকতার বীজ বপন করবেন, আপনি যখন মানুষের রক্ত কেটে দেবেন, পায়ে কেটে দেবেন, তখন ছাত্রলীগ প্রতিরোধ করছে। কিন্তু আপনি বলেন এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো রক্তপাত হয়েছে কিনা? প্রতিটি আন্দোলন কিন্তু বিশ্ববিদ্যালয়ের সংঘাত হয়। এইবারের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে কোনো রক্তপাত হয়েছে? তাহলে আমরা কেমন বাংলাদেশ পাইছি আজকে? যে বাংলাদেশ আপনারা বলছেন যে আমরা খারাপ ছিলাম, আমরা খারাপ থাকার কারণে আমাদের ক্ষমতাচ্যুত করলেন। কিন্তু আপনারা যারা বৈষম্য মুক্ত বাংলাদেশ চান, আজকে যারা এই বৈষম্যমুক্ত বাংলাদেশের পক্ষে আন্দোলন করছে, আপনাদের মতো অনেক সাংবাদিক, হ্যাঁ আপনাদের কলিগরা, তারা কিন্তু আজকে এই ঘটনার নিন্দা জানাচ্ছেন। আজকে তারা মনে মনে বলছেন যে আমরা ভুল করছি, এবং 2-1জনের কথা তো প্রকাশ হচ্ছে, আমরা দেখতেছি যে আজকে যারা ক্ষমতার মানে আছে তারা কারা? তারা বাংলাদেশের চিন্তা চেতনায় বাংলাদেশকে বিশ্বাস করেন, তারা বাংলাদেশের অগ্রযাত্রা, বাংলাদেশকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করে না। তারা এই দেশটাকে একটা জঙ্গিবাদের দেশ বানাতে চায়। এই যে অবস্থায় বাংলাদেশ আছে। এবং আজকে যে বলছিলেন জঙ্গি হামলার কথা, এই কথাটা আগেও আপনাদের পক্ষ থেকে এসেছে। 5ই আগস্টের এই পরিণতিতে একটা জঙ্গি হামলা হয়েছে। এত জঙ্গি আসলো কোথা থেকে? আপনাদের সময় 15 বছর, মানে পুরোটা সময় আপনাদের, যাদের আমরা আসলে আন্দোলনের ফেস হিসেবে চিনি বা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে ছাত্ররা, তারা সবাই আসলে আপনাদের সময় স্কুলে যাওয়া, কলেজে যাওয়া বা বিশ্ববিদ্যালয়ে যাওয়া।
এর মধ্যে আপনাদের ক্ষমতার মধ্যে এত জঙ্গি এত উগ্রবাদী হলো কোথায়? আপনারা কি করলেন তাহলে? আপনি আপনি দেখেছেন না বর্তমান যুক্তরাষ্ট্রের রাষ্ট্র প্রেসিডেন্ট কি বলছেন? শেখ হাসিনা বলছে, সেটা প্রকাশ হয়ে গেছে কতশো কোটি টাকা খরচ হয়েছে। এবং সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তৃতায় যে গুলি ব্যবহৃত হয়েছে সেই গুলির নাম্বার দিয়ে বলছে এই গুলি কাদের কাছে থাকে, এর ভিতর দিয়ে আপনি তো প্রমাণ হয়েছে যে কারা। আর হ্যাঁ, আপনি বলছেন জঙ্গি বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনা জঙ্গি দমন করেছে, জঙ্গি একেবারে নির্মূল করতে পারেনি। জঙ্গিরা তখন জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে তারা কোনো কয়েকটি ঘটনা ঘটানোর পর তাদের কিন্তু দমন হয়েছে। তাহলে কিন্তু তাহলে জঙ্গি- বলছেন কেন জঙ্গি হামলা কথা? তাহলে এত নির্মূল করা হলো যে আপনাদের এই সেই হামলা। আমার কথা শেষ করতে দেন। সেই জঙ্গিরা, হ্যাঁ, সেই জঙ্গিরা আজকে প্রমাণ হয়েছে, সেই জঙ্গিরা কিন্তু তারা গোপনে সুসংগঠিত হয়েছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে আপনারা তাদেরকে ধরতে পারেন, এই ব্যর্থতা আমি স্বীকার করি না, এই ব্যর্থতা আমাদের থাকতে পারে সরকারি জঙ্গিদের, কিন্তু আজকে জঙ্গিরা কিন্তু সুসংগঠিত হয়েছে এবং আজকে জঙ্গিরাই নিয়ন্ত্রণ করতেছে বাংলাদেশ। আজকে তো এটা আমার বলার অপেক্ষা রাখে না। আজকে বাংলাদেশের পত্র পত্রিকা, বাংলাদেশের মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আজকে কথা বের হয়ে আসছে। আজকে বাংলাদেশে ধরেন যে দলই রাষ্ট্রীয় ক্ষমতা আসুক, বাংলাদেশের ইতিহাস নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু মূল চেতনার জায়গায় কিন্তু সবাই ঐক্যবদ্ধ ছিল। আজকে কিন্তু সেই চেতনার জায়গায় যারা রাষ্ট্রীয় ক্ষমতা তারা কিন্তু ঐক্যবদ্ধ না। তাহলে আজকে তো মানে এটি কি দিবালোকের মতো সত্য, সুস্পষ্ট যে আজকে জঙ্গি নিয়ন্ত্রিত হচ্ছে বাংলাদেশ। এবং শেখ হাসিনা মূল লক্ষ্য তো ছিল শেখ হাসিনাকে হত্যা করা। কারণ শেখ হাসিনাকে হত্যা করা বারবার কেন মূল লক্ষ্য? কারণ শেখ হাসিনা বাংলাদেশটাকে এগিয়ে নিতেছে, বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়, বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায়। যার ফলে শেখ হাসিনা হচ্ছেন লক্ষ্য। শেখ হাসিনাকে লক্ষ্য করে আজকে সকল ষড়যন্ত্র হয়েছে। এবং ধরেন এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা। আল্লাহ হয়তো 5 আগস্ট শেখ হাসিনাকে রক্ষা করেছেন বলেই আজকে বাঙালিরা আবার নতুন করে স্বপ্ন দেখতে পাচ্ছে। নাহলে আজকে বাংলাদেশের যে হ্যাঁ বলেন। জি, আপনি বলছিলেন যে ট্রাম্পের বক্তব্য, সোশ্যাল মিডিয়ার অনেক খবর তাতে প্রমাণ হয়ে যায় আসলে যে জঙ্গি হামলার কথা, কিন্তু একই সাথে আপনারা এটাকে আবার আমলে নিচ্ছেন না। জাতিসংঘের প্রতিবেদন, বিভিন্ন কল রেকর্ড, বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং আমরা যে ভিডিও ফুটেজগুলো চোখে আমাদের লেগে গেছে সেগুলোকে আবার আপনারা আমলে নেন না। এটি একটা দ্বৈততা নয়? কোনটা? এই যে ধরুন জাতিসংঘের প্রতিবেদন যেখানে বলা হচ্ছে যে লেথাল ওয়েপন ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছেন সরকার প্রধানের পক্ষ থেকে, সেই নির্দেশনা এসেছে। বলা হচ্ছে যে কিভাবে তিনি সরাসরি গুলি করে হত্যার জন্য নির্দেশ দিচ্ছেন, এই বিষয়গুলো আবার আপনারা অস্বীকার করছেন। মানে জাতিসংঘের প্রতিবেদনটাকেই তো আপনারা অস্বীকার করছেন। জাতিসংঘের প্রতিবেদনকে অস্বীকার করছে। আমি মনে করি জাতিসংঘের প্রতিবেদন, আপনিও জানেন, তখন বলা হয়েছে যে জাতিসংঘের প্রতিবেদন হচ্ছে এটা পক্ষপাত দুষ্ট। তারপর জাতিসংঘে কিছু কথা বলেছেন, সেই কথাগুলো কি বলছেন সেই কথাগুলো তো কেউ সামনে আনে না। জাতিসংঘের প্রতিবেদনে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো কিন্তু আপনি আজকে মানে যেহেতু অবাধ তথ্য প্রবাহত, এই কারণে সেইগুলো সামনে আসতেছে না। টোটাল হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘে কাকে দায়ী করছে এটা টোটাল কিন্তু আসেনি সামনে। আপনি মানে এক অংশ, খণ্ডিত অংশ আপনি এনে দায়িত্ব আপনি বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনা সরকারের উপর দেওয়ার চেষ্টা করছে। আমি তো ওখানে দিয়ে বললাম যে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যেটা বলেছেন যে এইগুলি কোথায় পেয়েছে, গুলির নাম্বার দিয়ে বলেছেন এইগুলি কোথায়, এইগুলি তো সাধারণ মানুষের কাছে থাকার কথা না। আজকে এটা একটা, আমি মনে করি এইটি একটা দীর্ঘদিনের পরিকল্পনা। যে তিনি বলেছেন এইগুলি পুলিশের কাছে এইগুলি ছিল, পরবর্তীতে তিনি একটা ব্যাখ্যাও দিয়েছেন। সেটা পরে উনি দিচ্ছেন, ওই ব্যাখ্যা উনি এর বলছেন যে এইগুলি পুলিশের কাছে ছিল না, মূলত পুলিশের কাছে এইগুলি থাকে না। আমি জানি না এইগুলি, আপনিও জানেন এইগুলি পুলিশের কাছে থাকে না। এইগুলি কাদের কাছে ছিল, কারা এইগুলি সাপ্লাই দিচ্ছে সেটা তদন্ত করা উচিত।
সেটা তদন্ত করেন। আপনি আমার একটা কথা বলেন, জাতিসংঘের তদন্ত কমিটি কেন বন্ধ হয়ে গেল? হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘের যে তদন্ত কমিটি বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন, এই সরকার আসার বলেন যে জাতিসংঘের তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করা হবে, তাহলে সেই তদন্ত কমিটি কেন বন্ধ হয়ে গেল? বন্ধ কোথায় হলো? তারাই তো তদন্ত কমিটি তো আসলে না না না, তারা একটা প্রতিবেদন দিছে, কিন্তু তাদের যে তদন্ত করার কথা সেই তদন্ত কমিটি কেন হলো না? কেন হলো না সেই তদন্ত? তারা জাতিসংঘের তদন্ত কমিটির প্রতিবেদনই তো আমরা আলোচনা করছি। আমি আপনার বলি, এই প্রতিবেদন জাতিসংঘের টোটাল প্রতিটি হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত হওয়ার কথা ছিল, এটা আমরা দাবি করেছিলাম জননেত্রী শেখ হাসিনা, কিন্তু সেটা তো হয়নি। কিন্তু জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ইন্ট্রোডাকশনে তো বলছে, এটা নিয়ে অবশ্য গত কদিন আগেও আলোচনা করছিলাম, যে তারা আসলে তদন্ত করবার জন্য তারাই চিঠি পাঠিয়েছিল, কিন্তু তারা কোনো পজিটিভ রেসপন্স আপনাদের সরকারের কাছ থেকে পায়নি। আমাদের সরকারের সময় পাইছিল, কিন্তু এই সরকার, আচ্ছা আমাদের সরকার পাইনি, আপনার কথা ধরে নিলাম, কিন্তু এই সরকার কেন দেয়নি? এই সরকার দিয়েছে, সেটাই এখানে বলছে। আমি কি আপনাকে একটু পড়ে শোনাবো? সেখানে বলছে ইউনাইটেড নেশনস। আপনি পুরোটা পড়েন না, বাকি অংশ পড়েন না? হ্যাঁ, আমি এই পুরো আমি পড়েছি, আমি জাতিসংঘের প্রতিবেদনটা আসলে পড়েই বলছি যে, মানে আপনি বলছেন যে এই সরকার কেন বন্ধ করলো আর আপনাদের সরকার আহ্বান করেছিল, ঠিক উল্টো কথাটা বলছে ইন্ট্রোডাকশনে। বলছে দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ভলকার টার্ক ফার্স্ট proposed a fact-finding mission in a letter sent on 23rd July to then Prime Minister Sheikh Hasina at the height of the crisis, but received no positive response to that invitation. On 14th August 2024, Dr. Mohammad Yunus, Chief Advisor to the interim government, requested OHCHR to conduct the fact-finding in a call of High Commissioner. মানে আপনাদের সময় আসলে সেটি রেসপন্স পাইনি। আর এই সরকারের আমি আপনার কথা বুঝলাম আর কি। আমি বললাম জাতিসংঘ নিয়ন্ত্রণ করে আমেরিকা, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র তো শেখ হাসিনাকে উৎখাত করার জন্য 350 কোটি টাকার উপর টাকা দিয়েছে। এটা তো আমার কথা না, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা। তাহলে সেই জাতিসংঘের প্রতিবেদন প্রশ্নবিদ্ধ এই ধরনের হবে, এটা স্বাভাবিক। আমি যদি মনে করি এখন জাতিসংঘ তদন্ত করুক, জাতিসংঘ এখন তদন্ত করুক। জাতিসংঘ নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্র তো 350 কোটি টাকার উপরে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য দিয়েছেন। তাহলে সেই জাতিসংঘে ওই সরকার থাকা অবস্থায় সেই জাতিসংঘের রিপোর্ট এরকম হবে না, এইরকম দেবেই তো আমি মনে করি স্বাভাবিক। এখন আপনারা যে ওই সময় জাতিসংঘের রিপোর্ট মানছেন না, বা ওই সময়ের ওই সরকারকে, যুক্তরাষ্ট্রের সরকারকে যদি বলি, বাইডেন সরকারকে আমি মানি না, আমি ওই সরকারকে মানি, কিন্তু ওই সরকার তো আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা সেই করেন। ওইটা যদি না হতো তাহলে আমি এই কথা বলতে পারতাম না। একই রকম ভাবে এই সরকার বলছে, যখন ট্রাম্প বলেন যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, বর্বরচিত হামলা হচ্ছে, যখন বলেন, তখন এই সরকার বলে এটা ষড়যন্ত্র হচ্ছে। আমি না, এই সরকারের বিরুদ্ধে যে তারা টাকা পয়সা দিচ্ছে আমি ওইটা বলি। আমি ওই সরকার আগেও বলছে, কিন্তু আমি কোনটাকে তো ধরছি যে 350 উপরে কোটি টাকা, হ্যাঁ, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে দিয়েছে। তাহলে আমি কি ধরে নেব যে ওই সরকারের নিয়ন্ত্রিত যে জাতিসংঘ সংস্থা, সেই সংস্থা নিরপেক্ষ তদন্ত করবে না? তারা তো আমাকে উৎখাত করার জন্য, আমাকে দায়িত্ব, আমি এই ঘটনার জন্য দায়িত্ব আমার উপর চাপানোর জন্যই তারা তো কে তদন্ত করলে, মানে ঘটনার পরে কার তদন্ত, কেমন তদন্ত হলে আপনারা আসলে সন্তুষ্ট হতেন? আমি মনে করি যে জাতিসংঘেই, হ্যাঁ, নিরপেক্ষভাবে তদন্ত করুক। আমাদের দেশে অনেক নিরপেক্ষ জাস্টিস আছে, তাদেরকে নিয়ে তদন্ত করুক। জাতিসংঘের নিয়ে তদন্ত করুক সবাই মিলে, বা ধরেন আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, সবাই মিলে তদন্ত করুক। বাংলা, আমি প্রতিটি হত্যাকাণ্ডের আমরা বিচার চাই, আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, জুলাই থেকে আজ পর্যন্ত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই, এবং জাতিসংঘের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার চাই। নিশ্চয়ই বিচার তো সবাই চায়, কিন্তু কোনটাকে আসলে
কোন পক্ষ নিরপেক্ষ বলবে সেটাই আসলে এতক্ষণ ধরে প্রশ্ন করছিলাম। যাই হোক, একটু সামনের দিকে আগাই। এটা তো জুলাই আগস্টের ঘটনা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, এটি আসলে প্রতি আলোচনায়, আপনাদের কারোর সাথে কথা হলে প্রতি আলোচনায় না চাইলেও এই প্রসঙ্গটা চলে আসে। এবার আসি যে এখন যেটি আলোচনা হচ্ছে, সম্প্রতি আপনারা খেয়াল করেছেন যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তিনি প্রকাশ্যে এনেছেন যে সেনাপ্রধানের সাথে তার বৈঠকের বিষয়টা, এবং সেখানে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের একটা প্রস্তাব দিয়েছেন, সমঝোতার প্রস্তাব দিয়েছেন। আমি আপনার কাছে আসলে রিফাইন্ড আওয়ামী লীগ সম্পর্কে একটু জানতে চাই যে আপনার আওয়ামী লীগের বড় নেতারা যারা আছেন তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে কি কোনো আলোচনা আছে? রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়টা আপনারা আসলে কিভাবে দেখেন? শোনেন, আমি এই ব্যাপারে শুধু একটা ব্যাখ্যা দিব, পরে একটা কথা বলতে চাই। আওয়ামী লীগ, শেখ হাসিনা আর তৃণমূলের কর্মীরা হচ্ছে এক অভিন্ন, এক আত্মা। এখানে আমি এস.এম. কামাল কোনো ফ্যাক্টর না। বাংলাদেশে এই আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম অনেকবার ষড়যন্ত্র আছে। বঙ্গবন্ধু যখন 6 দফা দেয়, তখনও আওয়ামী লীগের একটা অংশ, পাকিস্তানের সামরিক শাসকরা আওয়ামী লীগের একটা অংশ বেরিয়ে নিয়ে আলাদা দল করার চেষ্টা করেছে। জনগণ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এগিয়ে গেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করা হয়েছে, ত্রিখণ্ডিত করা হয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর যারা বিভিন্নভাবে বিভক্ত ছিল, তারাও মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনার প্রতি আস্থা বিশ্বাস রেখে শেখ হাসিনার নেতৃত্বে তারা এই দলটাকে সুসংগঠিত করেছে। তাহলে আসলে এখন ইনাদের নেতৃত্বের কথা কেন আসছে? মানে 3টি নাম সামনে আসছে, সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ব্যারিস্টার তাপস। এই 3 জনের নামই কেন আসছে? আমি কারো নামের বলতে, আমি একটা কথা মনে করি, নেতা হচ্ছেন শেখ হাসিনা এবং বাকি নির্ধারণ করবে তৃণমূলের কর্মীরা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর তনায় তৃণমূলের নেতা কর্মীদের, আওয়ামী লীগের নেতা কর্মীদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল। সে কিন্তু আওয়ামী লীগের সভাপতি হতে চাননি। 81 সালে তিনি যখন আওয়ামী লীগের সভাপতি তাকে করা হয়, তিনি কিন্তু হতে চাননি। কিন্তু সেদিনকের বাস্তব প্রেক্ষাপটে সারা বাংলাদেশের লক্ষ কোটি আওয়ামী লীগের কর্মী নেতাদের আহাজারি, আত্মনাদ, তাদের দাবির মুখে সেদিন আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করতে বাধ্য হয়েছে। এবং প্রতিটি সম্মেলনে আপনি জানেন 1/11 শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগের ভিতর অনেককেই তার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল, তাকে 16 পয়জন দিয়ে জেলখানায় হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তৃণমূলের কর্মীরা বলেছিলেন উইদাউট হাসিনা নো ইলেকশন। তৃণমূলের কর্মীরা তাদের আস্থার ঠিকানা হচ্ছে শেখ হাসিনা। আজকেও আমি মনে করি যারা আজকে এই কথাগুলো মাঠে ছড়ানোর চেষ্টা করছে, তারা ভয় পায় আওয়ামী লীগকে, ভয় পায় শেখ হাসিনা। তাহলে কি অতীতের মতো, আপনি যে ঘটনাগুলোর কথা বলছেন, অতীতের মতো এবারও এই 3 জনকে ভাগিয়ে অন্য পক্ষে ফেরানোর চেষ্টা? এই তিনজন যাবে কিনা, এই 3 জন এই ব্যাপারে চিন্তা করছে কিনা আমার মনে হয় না। কারণ এই 3 জন জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের আস্থা বিশ্বাস আছে, আমি বিশ্বাস করি। যোগাযোগ নাই আপনাদের আসলে নেতা কর্মীদের সাথে, এই 3 জনের সাথে যদি সন্তুষ্ট হয় না, আমি তো আর এই ব্যাপারে, কারণ তারা তো আমি মনে করি তারা তো এটা করে না, তো আমি তারা কেন জিজ্ঞেস, কেন তাকে জিজ্ঞেতে যাবো? কেন তারা নাম বলছে? তাহলে এত মানুষ থাকতে আপনারা আছেন, আরো অনেকে আছেন, এই 3 জনের এই নামগুলো ব্যবহার করে হয়তো আমাদের দলের ভিতর কালকে হয়তো ধরেন আমার নাম করবে, কারণ আমার দলের ভিতর নেতা কর্মীদের সন্দেহ তৈরি করার একটা, আমি মনে করি একটা ষড়যন্ত্র। আর সেনাপ্রধান ওনাকে ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছে উনি কেন এই কথা বলতে যাবেন, উনি কেন আওয়ামী লীগ করার দায়িত্ব নেবেন? ওনার কথায় তো আওয়ামী লীগ রিফাই হবে না। আমি যেটা মনে করি, দেখেন একটা কথা শুধু এইটুক বলতে চাই, আজকে আল্লাহ রহমত, শেখ হাসিনা 5ই আগস্ট আল্লাহ রক্ষা করছে, যার ফলে সবাই ভয় পাচ্ছে। এই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে আগেও অপপ্রচার করা হয়েছে, এখনো অপপ্রচার করা হচ্ছে। কারণ শেখ হাসিনা, আওয়ামী লীগ আর তৃণমূলের কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের
অগ্রযাত্রাকে আমাদের কে ব্যাহত করতে পারবেন। আপনি প্রশ্ন আপনি করতে সেনাপ্রধান- 5 আগস্ট সেনাপ্রধানের হ্যাঁ, কথা বলছেন, পাঁচ- সেনাপ্রধানও শেখ হাসিনার আত্মীয়তার সম্পর্ক আছে, যোগাযোগ কি হয় সেনাপ্রধানের সাথে? কেন তিনি এরকম কথা বলছেন, আদৌ বলছেন কিনা, এই বিষয়ে কি কোনো আমি তো- যোগাযোগ হয়? আমি সেনাবাহিনীর প্রধান এই কথা আদৌ বলছেন কিনা এটা তো সেনাবাহিনীর প্রধান বলতে পারবে। এই জন্যই তো জিজ্ঞাসা করছি যে যোগাযোগটা হয় কিনা। না, এটা সেনাবাহিনীর প্রধানের সাথে যোগাযোগ আছে বলে আমি জানি না, কারণ আমার সাথে নেত্রীরাও ওইভাবে কথা হয় না, আর আমরা এই সমস্ত বিষয়ে জিজ্ঞেসও করি না। ওনার সাথে যোগাযোগ আছে কিনা এটা বলতে পারো না। যোগাযোগ থাকার কারণ আমরা যদি সেনা মানে আমাদের কর্মীদের ভিতরে তো খুব আছে যে 5ই আগস্ট যদি সেনাবাহিনী যথার্থ ভূমিকা পালন করতে, তাহলে এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার পরিবর্তন হতো না। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতেছি না, শুধু একটু বলতে চাই, ঠিক আছে না? এখন সেনাবাহিনীর প্রধান আপনি কি মনে বলছেন করছেন 5ই আগস্টে যথার্থ ভূমিকা পালন করে নাই সেনাবাহিনী? আমাদের কর্মীরা অনেকে মনে করে, আওয়ামী লীগের নেতা কর্মীরা, ঠিক আছে না? তা আমি তো ধরেন এই ব্যাপারে সেনাবাহিনী নিয়ে বা তারা কে কি বলতেছে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই। আমি শুধু আপনার একটা কথা বলতে চাই যে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে এই কারণেই ষড়যন্ত্র করা হচ্ছে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তৃণমূলের কর্মীরা এক অভিন্ন এবং এই আওয়ামী লীগ শক্তিশালী। আমি আজকে আপনার শুধু একটি কথা বলছি, 5ই আগস্টে বললেন, হ্যাঁ, আমরা যখন সাংগঠনিক ভাবে দুর্বল হই, আমি এটি স্বীকার করে নিচ্ছি, তখন আমাদের উপর আঘাতটা আসে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর টানায় বাঙালির অনুভূতির জায়গা, তার জনপ্রিয়তা তুঙ্গে ছিল, কিন্তু এবার ছাত্ররা যখন যে আন্দোলন করছিল সেই সময় আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী ছিলাম না, এই ব্যর্থতা আমি স্বীকার করি। তখনই আমাদের উপর আঘাতটা করেছে। বাংলাদেশের মানুষ এখনো শেখ হাসিনার প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, কিন্তু এখন আওয়ামী লীগ আবার ঐক্যবদ্ধ, এখন আওয়ামী লীগ সুসংগঠিত, এখন তৃণমূলের কর্মীরা যে দ্বিধা দ্বন্দ্ব ছিল, যে প্রতিহিংসা ছিল একে অপরের প্রতি, তারা আজকে সব ভুলে গিয়ে আজকে তারা তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্ব করে সুসংগঠিত এখানে বলছেন আপনি, শারমিন- কিন্তু আপনাদের মধ্যকার যোগাযোগটাই তো স্পষ্ট হচ্ছে না যে এই তিনজনের সাথে যারা আসলে ক্লিন ইমেজের বলে যে রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বের কথা বলেছে তাদের সাথে যোগাযোগ আছে কিনা সেই বিষয়টা, মানে আপনি বলছেন আপনারা আসলে এই বিষয়টা নিয়ে জানেন না। আরো যদি একটু প্রশ্ন করি যে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি, তিনি এখন কি অবস্থায় আছেন? মানে তার সাথে সবসময় আপনাকে দেখা যেত, আমরা এটা শুনেছি, যদি আপনার কাছে কোনো ব্যাখ্যা থাকে, যে ওবায়দুল কাদের শেখ হাসিনার সাথে সাক্ষাতেরও চেষ্টা করেছেন, কিন্তু শেখ হাসিনা ওবায়দুল কাদেরের উপর ক্ষুব্ধ, ফলে তার সাথে তিনি সাক্ষাৎও করেন নাই। ওবায়দুল কাদের এখন পর্যন্ত একদমই নিষ্ক্রিয়। বড় বড় নেতারা অনেকেই কথা বলছেন, আপনারা কথা বলছেন, কিন্তু তিনি নিষ্ক্রিয়। দেখেন, ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক, আমরা দলের সাংগঠনিক সম্পাদক। নেত্রীর নির্দেশে আমাদের কাজ হচ্ছে দলের সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে সাংগঠনিক শক্তিশালী। আমাদের একটি ধানমন্ডিতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নিজস্ব কার্যালয় ছিল, সেখানে আমরা বসতাম। কিন্তু 5ই আগস্টের পর আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন, কি আছেন, আমার সাথে কোনো যোগাযোগ হয়নি এবং আমি যোগাযোগ করারও চেষ্টা করিনি। কেন? মানে আপনারা না খুব সুসংগঠিত বলছেন, এখন ঐক্যবদ্ধ, আমি সুসংগঠিত- যোগাযোগটাই কেন নাই? আমি সুসংগঠিত, কারণ এই মুহূর্তে, কারণ আমি কোন দেশে আছি এই মুহূর্তে, আমার পাইলে আমার জীবনের নিরাপত্তা নাই। আমি মনে করি যে আমার তৃণমূলের নেতা কর্মীদের সাথে আমার যোগাযোগ রক্ষা করার চেষ্টা করা, তাদেরকে সাহস দেওয়া, তাদের এই দুঃসময়ে তাদের খোঁজ খবর নেওয়া, এইটা আমরা চেষ্টা করছি। এটা সাংগঠনিক সম্পাদক হিসেবে এইটা আমরা চেষ্টা করতেছি। আমরা আমাদের দায়িত্ব, কিন্তু সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগের চেষ্টা করার প্রয়োজন নেই। সাধারণ সম্পাদক উনি এখন কোথায় আছে, কি অবস্থা, এটা তো আমরা জানি না, কারণ কারো লাইফের তো নিরাপত্তা নাই। এই ওনাকে পাইলেও তো অ্যারেস্ট করতে পারে। শেখ হাসিনা কি ওবায়দুল কাদেরের উপর ক্ষুব্ধ? আমি এটা জানি না, এখন আমি তো নেত্রীর সাথে তো আমার কথা হয়নি, আর নেত্রী তো আমাকে বলেনি যে আমি ওবায়দুল কাদের ব্যাপার ক্ষুব্ধ, আমি কিভাবে বলবো? অনেক কিছুই আমি আপনার বলি সামনে, অনেক কিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়, অনেক কিছু বলা হয় যার শতভাগ সত্য।
তারপরে আসলে অনেক কিছু 2-2-4 মেলানোর চেষ্টা করা হয়। এই জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা যে আসলে কি 4 না, না, মেলানোটা কি সঠিক হচ্ছে নাকি হচ্ছে না। আপনারা যখন বলেন না। জানেন না, তখন আরো 4টা মনে হয় আরো বেশি করে মেলানো হয়, 2-2-4। আসি আপনাদের কাছে এটিতে যে আমি তো জিজ্ঞাসা না করছি- জানলে কি, আমি একটা কথা বলি, আমি না জানলে আপনি যে কথা বলছেন যে নেত্রী ওবায়দুল কাদের ব্যাপারে ক্ষুব্ধ কিনা, আমি না যাই না বলবো নাকি যে ক্ষুব্ধ? না আমি না, তো জানি না। নিশ্চয়ই না জেনে আপনি নিশ্চয়ই বলবেন না, সেটি যথার্থ হবে না। আম, আহ, আপনি বলছিলেন 5ই আগস্টের সময় সেনাবাহিনী যথার্থ ভূমিকা পালন করে নাই, এখন কি সেনাবাহিনী যথার্থ ভূমিকা পালন করছে? এখন তো সেনাবাহিনী কি করছেন, সেনাবাহিনী উত্তর দিতে পারবে। আমি তো মনে করি আজকে বাংলাদেশে ধরেন 32 নম্বরে হামলা হোক, সরকারও বললো যে ঠিক হচ্ছে না, যে 32 সেনাবাহিনী দাঁড়ান ছিলাম, সেনাবাহিনী যথার্থ ভূমিকা পালন করলে কি 32 হামলা হতো? সেনাবাহিনী তো কারো পক্ষে না, সেনাবাহিনী দেশের পক্ষে। দেশে স্থিতিশীল রক্ষা করা, আমি মনে করি সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে। সেই ক্ষেত্রে আমাদের তো কষ্ট লাগে যে আমি আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানোর জন্য বলতেছি না, 32 হামলা হলো, সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, তাতে তো আমরা প্রশ্ন করতে পারি সেনাবাহিনীকে তার দায়িত্ব যথার্থ পালন করছে। মানে 5ই আগস্টের যখন- আগেও সেনাবাহিনী যথার্থ ভূমিকা পালন করে নাই, এখনো আপনারা সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট হতে পারেন না? না, আমি মনে করি, আমি এটা প্রশ্ন করলাম যে সেনাবাহিনী কি যথার্থ ভূমিকা পালন করছে? তাদের সামনে যখন একটি বাড়িতে হামলা হয়, মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয় বুলডোজার দিয়ে। জি, আপনিও প্রশ্ন করলেন, মানে উত্তরটাও আমি খুঁজছিলাম যে আপনারা কি মনে করেন যথার্থ ভূমিকা পালন করছেন কিনা। যাই হোক, আপনি হয়তো বলতে চাচ্ছেন না। আপনার কাছে একটু জানতে চাইবো যে ওই রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গে যেভাবে বলা হলো ক্লিন ইমেজের যারা অপরাধ করেন নাই, মানে তাদেরকে নিয়ে একটা আমি বলছি এস এম কামাল হোসেন, আমরা রুহুল কবির রিজভী বিএনপি নেতা, তিনিও বলছেন যে যদি আওয়ামী লীগের অপরাধের সাথে কেউ যুক্ত না থাকে, অপরাধী না হয়ে থাকে, তারা নির্বাচন করতে বা রাজনীতি করতে অসুবিধা নাই, এটি তার বক্তব্য। একটু এই প্রশ্নটা করতে চাই, বিএনপির সাথে কি আপনাদের কোনো যোগাযোগ আছে সাংগঠনিকভাবে বা দলগতভাবে কোনো রকম যোগাযোগ বা ব্যক্তিগত পর্যায়েরও কোনো যোগাযোগ? আমি আপনার বলি, আপনি যেটা মানে ক্লিন ইমেজ, আমাদের 3 বছর অন্তর অন্তর সম্মেলন হয়। সেই সম্মেলনের ভিতর দিয়ে যাদের কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা আছে এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, তাদেরকেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দেন। আমাদের কিন্তু পরিবর্তন, আমি কিন্তু পার্মানেন্টলি সাংগঠনিক সম্পাদক না, পার্মানেন্টলি কেউ জয়েন্ট সেক্রেটারি না, পার্মানেন্টলি কেউ সাধারণ সম্পাদক না, পরিবর্তন। প্রশ্ন করতে পারেন যে নেত্রী, হ্যাঁ, নেত্রীও পরিবর্তন হয়। তৃণমূলের কর্মীরা নেত্রী যখন বলে আমি থাকবো না, উনি থাকতেছে না, তৃণমূলের কর্মীরা আত্মনাদ করে, চিৎকার করে ওঠে। আজকে আমরা তো একটি মাত্র দল বাংলাদেশে, সেটা আওয়ামী লীগ, যে প্রতি 3 বছর অন্তর অন্তর তাদের গঠনতন্ত্র যে সম্মেলনের মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত হইত এবং নতুন পুরাতন এর সমন্বয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি করছে। আমাদের তো পরিবর্তন হয়, নেতৃত্ব তো পরিবর্তন হয়, ক্লিন ইমেজের লোকদের নিয়ে নেতৃত্ব পরে কমিটি করে। হ্যাঁ, আমি সাংগঠনিক সম্পাদক হওয়ার পর অনেক সময় আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ, আমি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করি, তখন বাদ দিয়ে দেবে আমাকে। আমাদের তো একটা আছে, আমরা সম্মেলনের মধ্যে দিয়ে আমি যদি অপরাধী হয়ে থাকি বা আমি দলের ভাবমূর্তি, আমি যদি দলের পারপাস ঠিক মতো সার্ভ না করি, তাহলে সেই কাউন্সিলের মাধ্যমে আমাকে বাদ দিয়ে দেবে, অথবা আমার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে দল বৈশা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা তো যাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আমরা তো তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেয়। সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে আমরা তো দলটাকে তো আমরা যাদের সাধারণ মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে, আমরা তো সেই সমস্ত লোককেই তো নেতৃত্ব আনার জন্য আমাদের প্রিয় নেত্রী চেষ্টা করেন। জি, সেটি আপনাদের প্রচেষ্টার কথা বলছেন, এখন যে প্রচেষ্টাটা হচ্ছে সেটা নিয়ে একটু জানতে চাচ্ছি, এবং সেখানে বিএনপির সাথে আপনাদের কোনো যোগসূত্র আছে কিনা, কারণ এই বিষয়ে একটা বিএনপির দিকে একটা আঙ্গুল এখন নিদর্শন করা হচ্ছে যে বিএনপি আর আওয়ামী লীগ এখন একই সুরে কথা বলছে, এবং বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা যোগসূত্র আছে, এরকমটাও বলা হচ্ছে। আসলে কি আছে? বিএনপি আওয়ামী লীগের যোগসূত্র, বিএনপি চাচ্ছে নির্বাচন, ঠিক আছে না, বিএনপি নির্বাচন চাচ্ছে, বিএনপি নির্বাচন চাচ্ছে, আমিও মনে করি, আওয়ামী লীগও মনে করে
যে এই সরকারের তো কোনো বৈধতা নাই। তাহলে বাংলাদেশে একটি মানে নির্বাচন ছাড়া তো বিকল্প কোনো পথ নাই। আর বিএনপির সাথে আওয়ামী লীগের আমি মনে করি এখনো কোনো আলোচনা হয়েছে বলে আমার জানা নেই। মানে 7 মাস আগে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব অজয় জয় তিনিও একটি সাক্ষাৎকারে বলেছেন অতীত ভুলে বিএনপির সাথে একসাথে কাজ করতে চায়, কিন্তু সেদিকে আর আগানো হয়নি, বা আগানো হয়েছে কিনা আপনি জানেন না? আমি এটা জানি না। ধন্যবাদ। আসি এবারে নির্বাচনের প্রসঙ্গে। আপনি বলছিলেন যে এখন সমাধান হচ্ছে নির্বাচন। সাবেক আওয়ামী লীগের সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত তিনি বলছেন ডক্টর ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাবে না। যখন দেশে আসলে এটি আলোচনা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে কি হবে না, তখন এই কথাটা মোহাম্মদ আরাফাত বলছেন যে নির্বাচন ডক্টর ইউনূস সরকারের অধীনে যাবে না। তাহলে কি আসলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ কি এর আগে বিএনপি যেই পথে মানে নির্বাচন বর্জনের পথে হেঁটেছে, আওয়ামী লীগ সেরকম পথে হাঁটতে যাচ্ছে? আমি তো কিছুদিন একটা সামাজিক যোগাযোগ দেখছিলাম, বিএনপির এক নেতা বলছেন যে এই সরকারের নির্বাচন যাওয়া অসম্ভব। এবং আমি 2-1 সাংবাদিক যারা সঞ্চালক বিভিন্ন তারাও বলতেছে এই সরকার যে জায়গায় যাচ্ছেন এর অধীনে নির্বাচন সম্ভব না, এই সরকার নির্বাচন দিতেছেন। আর আপনি সম্ভব না হয়তো এরকম না, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এই সরকারের নিরপেক্ষ না থাকলে তারা ওদের। আর আজকে আপনি যেভাবে আওয়ামী লীগের নাম শুনলেই আটকে উঠছে, ঘুমের ঘরেও যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি ঘুমের ঘরেও তারা আওয়ামী লীগ করে রাত্রে ঘুমের ঘরে লাফায় উঠছে, এই মানে আওয়ামী লীগ আসলো। তা আজকে সেই অবস্থায় আওয়ামী লীগের একটা মেয়ে কর্মী সে যখন রাস্তায় জয় বাংলা স্লোগান দেয়, পাকিস্তান হানাদার বাহিনীর হার মানায় তার উপর যেভাবে ঝাঁপিয়ে পড়ে, সেই দেশে সেই সরকারের অধীনে আওয়ামী লীগ কিভাবে নির্বাচন হয়ে যাবে আপনি আমাকে বলেন? আমি একটা মুক্তিযুদ্ধের চেতনার স্লোগান জয় বাংলা স্লোগান দিলে আমাকে পিটানো হচ্ছে, তা সেই সরকারের অধীনে কিভাবে নির্বাচন হবে? মানে এরকম ভাবে তো তাহলে বিএনপিও বলতে পারতো যে যেই সরকার মানে আপনারা তো তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে অনেক কিছু তাদের সম্পর্কে বলেছেন, তাকে আসলে পাকিস্তানের চর বলেছেন, তিনি যেখানে বীরত্তম পদ লাভ করেছেন বঙ্গবন্ধুর কাছ থেকে, আপনারা এইরকম কথা বলেছেন, খুব এরকম আর অনেক কথা বলেছেন। তারা তো একই রকম ভাবে তাহলে সত্যি হয়েছে আপনাদের? আমার দল মানে আওয়ামী লীগ সম্পর্কে সমালোচনা করুক, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে সমালোচনা করতে পারে, আমি রাজনীতি করতে আমাদের সমালোচনা হবে। আমরা যেটা বিএনপির সমালোচনা করছি, আজকে বিএনপি আমাদের সমালোচনা করছেন, যে কারণে আমাদের বলছে স্বচ্ছ রাজনীতিবিদ বাইর করতে হবে, ক্লিন ইমেজের। আমি যদি বিএনপির সমস্ত নেতাদের নামে কিন্তু মামলা ছিল, দুর্নীতির মামলা ছিল, তাহলে তো কারো ক্লিন ইমেজ ছিল। আজকে তো সব মামলা প্রত্যাহার হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয়েছে, কোনো দুর্নীতি নেই, কিন্তু একসময় এগুলো হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশে আপনার দুঃখিত কি প্রশ্নটা করতেছিলেন? মানে আমি আসলে মূল প্রশ্নটাতে ফিরি। মূল প্রশ্ন হচ্ছে যে সামনে নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে কি আওয়ামী লীগ বিএনপির পথে মানে নির্বাচন বর্জনের পথে হাঁটবে? আসলে আওয়ামী লীগের পরিকল্পনা কি? মানে এটা ত্রয়োদশ নির্বাচন হবে সামনে, সেই নির্বাচনে আওয়ামী লীগ কি আসলে তার পরের নির্বাচনের জন্য অপেক্ষা করবে? আমি মনে করি আগে এই দেশটা কোন দিকে যায় আমি ওইটা দেখি, তারপরে আমরা বসে সিদ্ধান্ত, আমার মূল সিদ্ধান্ত নেবে আমাদের মূল জননেত্রী শেখ হাসিনা। আমরা এখনো নির্বাচন বা অন্য কিছু নিয়ে ভাবছি না, আমরা এখন ভাবছি দেশটাকে নিয়ে। দেশে এক অন্ধকার যুগ। কিন্তু আপনি একটু আগে বলছিলেন না যে এই সমাজ মানে এখন মানে উপায় হচ্ছে নির্বাচন, বিএনপিও বলছে নির্বাচনের কথা, আপনারাও বলছেন সমাধানের পথ হচ্ছে আপনার নির্বাচন। আমি যেটা বলছি আমি এখন ভাবতেছি হচ্ছে দেশটাকে নিয়ে, দেশটাকে আগে বাঁচাতে হবে। ওই যে সমাধান নির্বাচন আপনি বলছেন, তাহলে নির্বাচন যদি হয় আপনারা যদি না যান মানে আপনাদের নির্বাচন হোক, আমরা বলছি যে আমরা তো নির্বাচন, আমরা আওয়ামী লীগ সবসময় নির্বাচন সবসময় নির্বাচন কি যত কঠিন সময় হোক আওয়ামী লীগ নির্বাচন। এখন আওয়ামী লীগ তো আমি তো বললামই, আওয়ামী লীগ শুনলেই আপনি আটকে উঠছেন। আপনি একটা স্লোগান এত আপনার ভয় জয় বাংলা, সঙ্গে সঙ্গে আপনি পুলিশ দিয়ে পিটাচ্ছেন, মা বোনদেরও পিটাচ্ছেন। তাহলে আমি সেই
এই স্লোগান শুনলে যার এত ভয়, সেই সরকারের অধীনে আমি কিভাবে নির্বাচনে যাব? জি, তাহলে আপনাদের অবস্থান হচ্ছে আপনারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন না, যেমনটি মোহাম্মদ আরাফাত। আমরা এখনো রাজনৈতিক ভাবে আমরা দল পক্ষ থেকে আমরা এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই। আগে আমরা দেশটাকে বাঁচাতে চাই। একটা দেশের মানুষ জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের বিষয়ে একটা বক্তব্যে দেখছিলাম যে মোহাম্মদ আরাফাতকে দলের মুখপাত্র হিসেবে বলা হচ্ছে। তিনি কি আনুষ্ঠানিকভাবে মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন বা নির্বাচিত? দলের মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছে বলে আমার জানা নেই। আচ্ছা, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে একটা হ্যাঁ, দলের আমি দলের মুখপাত্র হিসেবে মনে হয়েছে কিনা, তবে সে আমাদের আন্তর্জাতিকভাবে বাইরে যোগাযোগ করছেন, সেই ক্ষেত্রে হয়তো ওইখানে কিছু হতে পারে। আমি এটা বিস্তারিত কিছু জানি। জি, আপনারা মানে বাংলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের থেকে শুরু করে অনেকেই আসলে দেশের বাইরে আছেন, এই 5ই আগস্টের পরে দেশ ছেড়েছেন। দেশে ফেরার পরিকল্পনা কেমন করেন? দেশে যদি ফিরতে পারেন বা সামনের নির্বাচন, রাজনীতি, দেশের যে আমাদের চলমান মানে যেই রাজনীতিতে আমরা আসলে পরিচিত বা অভ্যস্ত, সেরকম জায়গায় যদি ফিরতে পারেন, ধরুন সামনে ফিরলেন, তখন আপনাদের তখনকার অবস্থান কি হবে? আমরা তো দেশেই আছি, শুধু আমাদের নেত্রী সহ আমাদের কিছু নেতৃবৃন্দ বাধ্য হয়েছে বাইরে আসতে। এবং বঙ্গবন্ধুর তনয় কিন্তু পালিয়ে আসেন, তিনি দেশে থাকতে চেয়েছেন, কিন্তু তেনাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। এবং তিনি যেভাবে এসেছেন, আমি মনে করি বলার জন্য কেউ বলতে পারে পালিয়ে এসেছেন, তিনি কিন্তু পালিয়ে আসেন না। তেনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সসম্মানেই একটি নিরাপদ আশ্রয় রেখেছেন, কারণ এই আন্দোলনের সাথে জঙ্গিরা ঢুকে শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। এটা আমরা পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, যার ফলে আজকে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ তাদের প্রিয় নেত্রীকে ফিরিয়ে নেবেই। ফিরে আসলে মানে আমরা সাবেক প্রধানমন্ত্রীর যেসব ফোন আলাপ পাওয়া যায় বিভিন্ন সময়, সেখানে দেখছি যে 227 জনকে মারার লাইসেন্স কখনো এটা বলছেন যে সেটি পেয়েছেন। যারা পুলিশ এখন যাদেরকে আসলে আপনাদের ঘরে ঘরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানে গ্রেপ্তার করছেন, তাদের হিসেব রাখার কথা বলছেন যে তাদের এবারে কড়াই কড়াই হিসাব নেওয়া হবে। যাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে আপনাদের নেতাকর্মীদের, তিনি বলছেন যে যারা পুড়িয়ে দিচ্ছে তাদের কি ঘর বাড়ি নাই? মানে আপনারা যদি ফিরতে পারেন তাহলে তাদের বিচারে কি আপনারা ব্যস্ত হয়ে পড়বেন? দেশ গড়া জননেত্রী শেখ হাসিনা সবসময় আগে দেশটাকে গড়তে চাবেন, উনি তাই করেছেন। উনি মানে কোনো তড়িঘড়ি করে কোনো বিচার করেন না। দেখেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার কিন্তু উনি স্পেশাল আদালত করেন, যুদ্ধ অপরাধীদের হত্যার বিচার উনি স্পেশাল আদালতে করেন। শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেন। হ্যাঁ, উনি হয়তো কথা বলতে আমার নামে 227টা মামলা হয়েছে, হত্যার মামলা হয়েছে, তো 27টা তো আমি খুন করিনি, তাহলে 27টা আগে খুন করতে হবে, হয়তো এই কথা প্রসঙ্গে বলতে পারে। ওনার শেখ হাসিনার জীবনে কোনো মায়ের কোল খালি হবে এই ধরনের বক্তব্য বা এই ধরনের ইঙ্গিত শেখ হাসিনা দিতে পারে না। কারণ শেখ হাসিনা স্বজন হারার ব্যথা শেখ হাসিনা ছাড়া কেউ বোঝে না। শেখ হাসিনা কোনো মায়ের কোল খালি হোক, আমার বিশ্বাস, আমি এটা বিশ্বাস করি, তিনি এই নির্দেশনা দিতে পারেন না। আর দিতে পারেন না বলে যে এতগুলো মানুষ, এতগুলো ছেলে মেয়ে মারা গেল, মানে তারা নিশ্চয়ই তাদের পরিবার সেই স্বজন হারানোর বেদনা কি এখন মানে শুধু তারাই না, সবাই যারা স্বজন হারায় তারা নিশ্চয়ই সবাই স্বজন হারানোর আমি 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 আপনার সামনে বলি যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, আমি তো বলি এটা দুঃখজনক, নিন্দনীয়, কোনো মায়ের কোল খালি হওয়া উচিত। এবং আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, জাতির জানা উচিত এই হত্যাকাণ্ডগুলো কারা করেছে। রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের জন্য বা রাজনৈতিক ফায়দা লোটার জন্য না করে সত্যিকার অর্থে এই জীবন যারা সেই পর্যন্ত যারা এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, তাহলে যদি সুষ্ঠু তদন্ত হয়
তাহলে আগামী দিন বাংলাদেশ ভালোভাবে চলবে। জনাব আর ইসলাম যদি কামাল হোসেন, এই এই সুষ্ঠু তদন্ত কখনোই কোনো আমলে কোনো কিছুতেই হয় না, হ্যাঁ, যে যারা না, অপরাধ হিসেবে না হয়, প্রমাণিত আমরা হয়েছে, যদি- বিচার হয়েছে, মানে আমরা সবাই যদি বলেছে এর থেকে- বিচার হয় নাই, ঠিক না, আমরা যদি এর থেকে বের না হয়ে আসি তাহলে এই ঘটনায় এইভাবে ঘটতেই থাকবে বাংলাদেশ আর বাংলাদেশ। স্পষ্ট। শেষ প্রশ্ন করি, যে আপনি অনেকটাই বলছিলেন আমাদের যদি অপরাধ হয়ে থাকে, যদি ব্যর্থতা থেকে থাকে, আপনারা মানে একদম একটি দুটি যদি বাছাই করে বলতে পারি, কোনো কি এমন কিছু আছে যার কারণে আপনারা অনুশোচনা করেন বা মনে হয় যে এটা করলে হয়তো এই পরিণতি হতো বা না করলে হয়তো এই পরিণতি হতো না, এমন কি কিছু আপনারা ফিগার আউট করতে পারেন, ফাইন্ড আউট করতে পারেন বা আত্মসমালোচনা করেন নিজেদের? কারণ আপনি যেটা বলছেন, আমরা প্রশ্নটা আবার করেন তো। মানে আপনারা কি এমন কিছু আত্মসমালোচনা করেন কিনা, নিজেদের আত্মসমালোচনা করেন কিনা, যে এই কাজগুলো যদি আমরা না করতাম তাহলে এরকমটা হতো না, বা এই কাজগুলো যদি আমরা করতাম তাহলে এমন জায়গায় আসতে হতো না, এরকম কিছু নিয়ে আপনারা কি নিজেদের মধ্যে আমি ধরেন, আমি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি মনে করি বঙ্গবন্ধু ধরনের জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনাগুলো আমাদের দিয়েছেন, আমরা যারা মাঠের কর্মী বা আমরা যারা নেতা, আমরা যদি সেই কাজগুলো যথার্থভাবে পালন করতাম হয়তো হতো না। কারণ আমি এইটুকু খালি বলতে পারি, শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের আস্থা বিশ্বাস ছিল, কিন্তু আমরা যারা মাঝখানে নেতৃত্ব দিছি, আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এমপি, মন্ত্রী যারা বা জেলার নেতা, উপজেলার নেতা, আমরা কিন্তু মানুষের কাছে অনেক সময় বিনয়ী হতে পারিনি, আমরা দলকে ঐক্যবদ্ধ করতে পারিনি। আমরা সাধারণ মানুষের কাছে যদি বিনয়ী হতাম, জননেত্রী শেখ হাসিনা যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছে, এই কাজগুলো যদি আমরা করতে পারতাম, তাহলে জননেত্রী শেখ হাসিনা মানুষের জন্য যা করেছেন, এবং আমাদের ভিতরে কিছু, এই যে আমি পরবর্তীতে যেটা দেখলাম, ছাত্রলীগের ভিতরে শিবির অন্যান্য জায়গায় সুবিধাবাদীরা ঢুকে যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যে অপকর্মগুলো করেছেন, এইগুলোর ব্যাপারে যদি আমরা কঠোর হতাম, আমরা যারা নিতাম, এবং আমরা যদি গা ভাষায় না দিতাম, শেখ হাসিনার নির্দেশ, শেখ হাসিনা কিন্তু আমাদের বারবার নির্দেশ দিয়েছিলেন, আমরা অনেক সময় যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিছি, আমরা এটাকে গা ভাসিয়ে দিয়েছি। আমরা যদি ধরেন সুসংগঠিত হতাম, আমরা যদি সাধারণ মানুষের কাছে বিনয়ী হতাম, আমরা যদি সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করতাম, তাহলে হয়তো আজকে আমাদের এই বিপর্যয় হতো না। ষড়যন্ত্র ছিল, মানে যেই নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের সঠিক নির্বাচন হয় নাই, বা যে দুর্নীতিগুলোর অভিযোগ, এত দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগ আসে, মানে সেগুলো নিয়ে আপনারা মনে করেন না যেগুলো? আমি নির্বাচনগুলো হয়তো আপনি যে আমি যে বলি না যে প্রশ্নবিদ্ধ ছিল, নির্বাচনগুলো যদি সব দলকে নিয়ে আমরা নির্বাচন করাতে পারতাম, এটাও জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করেছে, কিন্তু আমরা সবাই মিলে যদি তাকে সহযোগিতা করতাম, সব দলকে নির্বাচনে আনতে পারতাম, এবং আমাদের নামে যে দুর্নীতির অভিযোগ আছে বিভিন্ন জায়গায়, দুর্নীতি তো হয়নি, আমি তো অস্বীকার করি না, এইগুলো যদি আমরা বন্ধ করতে পারতাম, বা আমরা নিজেরা যারা রাজনীতি করি আমরা যদি দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারতাম, তাহলে হয়তো আমাদের এই অবস্থান হতো।